শুধুমাত্র একজন আমেরিকার মতো সুপার পাওয়ারকে পাগল করে দেয়। সে 2013 সালে আমেরিকার 10 লক্ষেরও বেশি টপ সিক্রেট ডকুমেন্ট চুরি করে এবং সারা বিশ্বের সামনে ফাঁস করে দেয়। আর তখন থেকে বিগত 11 বছর ধরে সে আমেরিকার কাছে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। কিন্তু ইউএস সরকারের এত ক্ষতি করার পরেও আজ সে অনেকের চোখে একজন মহানায়ক। কিন্তু কেন? পৃথিবীর টপ সিক্রেট এজেন্সির ডকুমেন্ট সে কিভাবে চুরি করে, কেন সেগুলো ফাঁস করে এবং এত কিছু করার পরেও কিভাবে সে আমেরিকার কাছ থেকে বেঁচে যায়? আমাদের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। 2013 সালের 6 জুন ছিল আমেরিকার জন্য একটি ভয়াবহ দিন। দি গার্ডিয়ান ও দি ওয়াশিংটন পোস্টে খবরের একটি সিরিজ পাবলিশ হয়, যেখানে এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির টপ সিক্রেট ডকুমেন্টের কপি ছিল। আর এই ডকুমেন্টগুলো আমেরিকা সহ পৃথিবীর সব মোবাইল ইউজারদের চমকে দেয়, যখন তারা জানতে পারে আমেরিকান সরকার গোপনে তাদের মোবাইলের দিকে নজর রাখছে। এই ডকুমেন্টগুলোতে এনএসএর একটি সিক্রেট প্রোগ্রাম প্রিজমকে এক্সপোজ করা হয়। এটি এমন একটি সিক্রেট প্রোগ্রাম যেটি ইউএস সরকারকে গুগল, ফেসবুক ও অ্যাপলের মতো কোম্পানির মাধ্যমে গোপনে যে কোনো ইউজারের ব্যক্তিগত তথ্য দিয়ে থাকে। এছাড়াও তাদের কাছে একটি সিক্রেট কোড অর্ডারও আছে, যার সাহায্যে তারা কোটি কোটি ভেরাইজন কাস্টমারের ডাটাও অ্যাক্সেস করতে পারে। বলে রাখা ভালো, ভেরাইজন হচ্ছে একটি টেলিকমিউনিকেশন কোম্পানি, যেমনটা গ্রামীণফোন ও বাংলালিংক। সে সময় ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি হংকং ও চীনের মিলিটারিদের কম্পিউটারও হ্যাক করে এবং অ্যাঞ্জেলা মার্কেলের ফোনও ট্যাপ করে, যিনি সে সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন। সে সময় ব্রিটিশ গভর্নমেন্ট কমিউনিকেশন হেডকোয়ার্টার্স GCHQ তাদের শহরের উপর নজর রাখার জন্য একটি প্রোগ্রাম চালাচ্ছিল। আর সে ফাঁস হওয়া ডকুমেন্টে এনএসএ ও GCHQ এর কথাবার্তাও শোনা যায়, যেখানে উভয় পক্ষই মানুষকে প্রতারিত করার উপায় খুঁজছিল। শুরুর দিকে কেউই জানতো না যে এই ডকুমেন্টগুলো কে ফাঁস করেছে এবং এগুলো আসলেই সত্যি কিনা, কারণ নিউজ এজেন্সিরা তাদের খবরের উৎস প্রকাশ করতে বাধ্য ছিল না। কিন্তু এর ঠিক 3 দিন পরেই এডওয়ার্ড স্নোডেন নামের একজন ব্যক্তি সবার সামনে আসে এবং গোপন তথ্য ফাঁস করার দায় নিয়ে নেয়। 29 বছর বয়সী এডওয়ার্ড স্নোডেন একজন হাই স্কুল ড্রপ আউট ছিলেন। তিনি তার কর্মজীবন শুরু করেন ইউএস মিলিটারিতে, কিন্তু 1 বছর পরেই সে সেখান থেকে বরখাস্ত হয়ে 2005 সালে ম্যারিল্যান্ড ইউনিভার্সিটির সিকিউরিটি গার্ড হিসাবে যোগ দেন। এডওয়ার্ড স্নোডেন পড়াশোনায় একদম ভালো ছিল না, কিন্তু তার কম্পিউটার দক্ষতা এতটাই বেশি ছিল যে ডিরেক্টলি CIA তাকে নিয়োগ দিয়ে দেয়। CIA এর সাথে কয়েক বছর কাটানোর পর 2009 সালে আমেরিকান টেক জায়ান্ট ডেল কোম্পানি তাকে হায়ার করে ফেলে। আর সে সময় ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির কম্পিউটার সিস্টেম আপগ্রেড করার জন্য ডেলের একটি চুক্তিও ছিল। আর তারা সেই প্রজেক্টে এডওয়ার্ডকেও রেখে দেয়, যেখানে তাকে প্রথমে সুপারভাইজার হিসেবে রাখা হয়, কিন্তু পরে সে সেখানকার সাইবার স্ট্র্যাটেজিস্ট হয়ে যায়। তখন পর্যন্ত এডওয়ার্ড স্নোডেন CIA এবং NSAর কাছে একটি অমূল্য সম্পদ ছিল। কিন্তু তারপরে কি এমন ঘটেছিল যে এই সংস্থাগুলি তাকে বিশ্বাসঘাতক বলা শুরু করলো? আসলে এডওয়ার্ডের সাইবার স্ট্র্যাটেজিস্ট থেকে বিশ্বাসঘাতক হওয়ার পেছনে একটি কারণ ছিল। NSAর কম্পিউটার অপারেট ও আপগ্রেড করার সময় সে জানতে পারে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির কাছে যে কোনো মোবাইল ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করার ক্ষমতা আছে। সে কিছু রেকর্ডসও চেক করে এবং প্রথমে ভাবে এগুলো হয়তো ক্রিমিনালদের রেকর্ডস, কিন্তু বাস্তবে সেগুলো ক্রিমিনালদের না, বরং আমেরিকার নগরবাসীদের ছিল। সে সময় আমেরিকায় NSA-কে নিয়ে একটি তর্ক বিতর্কও চলছিল। আমেরিকার রাজনীতিবিদ রন ওয়াইডেন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডাইরেক্টর জেমস ক্ল্যাপারকে প্রশ্ন করেছিলেন যে আপনার এজেন্সি কি আমেরিকানদের তথ্য সংগ্রহ করে কিনা। তখন জেমস ক্ল্যাপার সরাসরি না বলে দেয়। ডাইরেক্টরের এমন মিথ্যা কথা শুনে এডওয়ার্ড স্নোডেন খুবই হতাশ হয়ে যায়। সে এতটাই রেগে যায় যে 3 দিনের মাঝে সে তার চাকরি ছেড়ে দেয়, যেখান থেকে সে বছরে $2 লক্ষ বেশি আয় করত। 2013 সালে সে ডেল কোম্পানি ছেড়ে দিয়ে বুজ অ্যালেন হ্যামিল্টন নামে আরেকটি কোম্পানিতে যোগ দেয়, যারা কিনা ইউএস মিলিটারি, CIA এবং NSA-এর জন্য কাজ করত। সেখানেও তাকে NSA-রই আরেকটি প্রজেক্টে রাখা হয়। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির মতে এডওয়ার্ড তাদের সিস্টেম থেকে যতগুলি ফাইল চুরি করেছে তা কল্পনার বাহিরে। তাদের মতে এর সংখ্যা প্রায় 20 লক্ষের মতো ছিল। তবে অবাক করা বিষয় হচ্ছে সে কোনো হ্যাকিং টুল ছাড়াই শুধুমাত্র একটি পেন ড্রাইভের মাধ্যমে এই কাজগুলো করেছিল। কিন্তু কিভাবে? কারণ যে কোনো নর্মাল অফিসেই কোনো ডাটা চুরি হওয়ার ভয়ে বিশেষ করে USB ড্রাইভের দিকে কঠিন নজর রাখা হয়।
আর যেখানে কোনো কোম্পানির কনফিডেন্সিয়াল ডাটা থাকে সেখানটায় সব এমপ্লয়ীদের অ্যাক্সেসও থাকে না। আর সেখানে এটি তো এনএসএ এর কম্পিউটার ছিল, যেখানে সিকিউরিটির কোনো কমতিই থাকে না। আসলে এডওয়ার্ড স্নোডেন এই কাজ করার আগেই তার পালানোর প্ল্যান করে আর তার লোকেশনের সুযোগ নেয়। কারণ তাকে যে প্রজেক্টে রাখা হয়েছিল সেই অফিসটি ছিল এনএসএ এর হেড অফিস থেকে 5000 মাইল দূর হাওয়াইয়ে। আর হাওয়াই ম্যারিল্যান্ড থেকে 6 ঘন্টা পেছনে থাকার কারণে এডওয়ার্ড যখন সেখানে কাজ করত এনএসএ এর হেড অফিসে তখন কেউই থাকতো না, এবং এডওয়ার্ড নিজেই সেখানকার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ছিল, অর্থাৎ তার হাই সিকিউরিটি ক্লিয়ারেন্সও ছিল। তাই সে কারো নজরে না এসেই যে কোনো ফাইল কপি করতে সক্ষম ছিল। আর এই সুযোগটাই সে নিয়ে নেয় এবং কারো নজরে না এসেই 5000 মাইল দূর থেকে 20 লক্ষেরও বেশি ফাইল কপি করে ফেলে। হাওয়াই অফিসে 4 সপ্তাহ কাজ করার পরেই সে এনএসএ সব তথ্য ফাঁস করার সিদ্ধান্ত নিয়ে নেয়। সে পেন ড্রাইভে সব ফাইল কপি করে খুব চালাকির সাথে সিকিউরিটি গার্ডদেরকে ফাঁকি দিয়ে অসুস্থতার বাহানা দিয়ে ছুটি নিয়ে নেয়। সে তার ফোন বন্ধ করে দেয় এবং সোজা হংকংয়ে চলে যায়। তাকে যখন অফিসে পাওয়া যাচ্ছিল না তখন এনএসএও তার উপর সন্দেহ করে এবং তাকে খুঁজতে শুরু করে। এডওয়ার্ড স্নোডেন হংকংয়ে যেয়ে কিছু জার্নালিস্টদের সাথে সে ডকুমেন্টগুলো শেয়ার করে এবং পরের দিনেই সেগুলো পৃথিবীর সামনে হেডলাইন হয়ে যায়। এডওয়ার্ডের লিঙ্ক করা ডকুমেন্টগুলো এনএসএর গোপন ক্ষমতা নিয়ে সারা বিশ্বের সামনে চরম বিতর্কের সৃষ্টি করে। আর আমেরিকান সরকার হংকংকে এটিও বলে যেন তারা এডওয়ার্ডকে তাদের দেশে পাঠিয়ে দেয়। কিন্তু এডওয়ার্ডও তার প্রতিটি পদক্ষেপ আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। ততক্ষণে সে রাশিয়াতে চলে যায়। সেখানে যে সে প্রথমে অ্যাসাইলাম পেয়ে যায় এবং সে 2022 সালের সেপ্টেম্বর মাসে নাগরিকত্বও পেয়ে যায়। এডওয়ার্ড স্নোডেনের এই কাজগুলোর জন্য কিছু মানুষ তাকে বিশ্বাসঘাতক মনে করলেও বেশিরভাগ মানুষই তাকে মহানায়ক ভাবে, যে কিনা এনএসএর আসল রূপ সারা বিশ্বের সামনে তুলে ধরেছে। আশা করছি আমাদের এই ভিডিওটিও আপনাদের সবার ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য।